৪৩ ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ পাচারের তথ্য আজ হাইকোর্টে জমা দেবে দুদক। গণশুনানি কার্যকর মাধ্যম বলছেন বিশ্লেষকেরা। খাদ্য নিয়োগ পরীক্ষায় ফেসবুকে পাওয়া প্রশ্নের উত্তর পুরোটাই মেলার দাবি মানতে নারাজ মহাপরিচালক। নারায়ণগঞ্জের ফতুল্লা একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারীসহ 4 জন দগ্ধ। অতিরিক্ত আবাদ ও সার প্রয়োগে কমছে মাটির উর্বরতা। উপকূলের 10.5 লাখ হেক্টর জমিতে লবণাক্ততা। এবং ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দেওয়া লক্ষ্য টাইগারদের। বৈরী আবহাওয়ায় খেলা নিয়ে শঙ্কা। সকাল 9টার বিরতিহীন সংবাদে স্বাগত। সাথে আছি শাফাত বিন ফরিদ এবং আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। মাঠ পর্যায়ে দুর্নীতি রোধে খাত অনুযায়ী দুদকের গণশুনানি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। এর ফলে জনগণের প্রত্যাশা পূরণ এবং দুদকের দায়বদ্ধতাও বাস্তব রূপ নেবে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক গবেষণা সংস্থা টিআইবি মনে করে গণশুনানি দুর্নীতির উৎস রোধের সবচেয়ে কার্যকর হাতিয়ার। গত মাসে সিলেটে হয়ে গেল দুর্নীতি বিরোধী গণশুনানি। এতে উপস্থিত ছিলেন সংস্থার সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা। অর্ধশত অভিযোগ এসেছিল শুনানিতে, যার মধ্যে পাসপোর্ট ও বিআরটি অফিসের বিরুদ্ধে ছিল বেশি অভিযোগ। 2018 সালের মে মাসে আবেদন করছিলেন, আজ প্রায় 3 বছর হতে চলল, কিন্তু কোনো প্রতিকার পাই নাই। যারা গিল্টি ওদের মধ্যে একটা ভয় কাজ করছে। গণশুনানির পর অনেক অভিযোগের দ্রুত সুরাহা হয়। গণশুনানির জন্য 53টি অভিযোগ দুদক চূড়ান্ত করেছে। তার মধ্যে 23টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান প্রদান করা সম্ভব হয়েছে। শুনানিতে মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে সরাসরি অবগত হতে পারে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণও পাওয়া যায়। তাই শক্তিশালী তথ্য প্রমাণের ভিত্তিতে আইনি লড়াইয়ে জয় হয় দুদকের। বিভিন্ন সোর্সের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির উৎস খোঁজ করে বের করে। এর মধ্যে আমি মনে করি সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো গণশুনানি। টিআইবি বলছে, খাত বা বিভাগ অনুযায়ী গণশুনানি চালু করা গেলে দুর্নীতিবাজরা হিমশিম খেয়ে যাবে। কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এই অনুষ্ঠানটি কয়েক ঘন্টার একটি অনুষ্ঠান। এর মধ্যে একটা দীর্ঘ সময় কিন্তু আনুষ্ঠানিকতার পেছনে ব্যয় হয়, যার ফলে যারা অভিযোগ করতে আসেন তাদের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হয়। সত্যিকার অর্থে শুনানি বলতে যা বোঝায় সেটি হয় না। দুদক সূত্রে জানা যায়, জেলাওয়ারি গণশুনানি চলমান থাকবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 29 ব্যক্তি ও 14 প্রতিষ্ঠানের অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক। আজ হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এর আগে গত বছর 22 নভেম্বর স্বপ্রণোদিত হয়ে এক আদেশে বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য চায় হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের জবাব তৈরি করতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে 2 বার বৈঠক করে সংশ্লিষ্ট সংস্থা। আদালতে দেয়া দুদকের প্রতিবেদনে বলা হয়, 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত মানি লন্ডারিংয়ের মোট 47টি মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মানি লন্ডারিংয়ের 88টি মামলা বর্তমানে কমিশনে তদন্তাধীন। এসব মামলায় অন্তত 100 জনের বিরুদ্ধে প্রায় 2,500 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। পরীক্ষার আগে ফেসবুকে পাওয়া যায় 100টি প্রশ্নের উত্তর, পুরোটাই মিলেছে বলে দাবি পরীক্ষার্থীদের। তবু খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, সহকারী উপপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখার কথা জানান তিনি। এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশও। শুক্রবার অনুষ্ঠিত হয় খাদ্য অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক পদের নিয়োগ পরীক্ষা। সকাল 10টায় ছিল পরীক্ষা। তার 1 ঘন্টা আগে ফেসবুকে 100টি প্রশ্নের উত্তর পাওয়া যায়। পরীক্ষার্থীদের অভিযোগ, টাকার বিনিময়ে উত্তরগুলো বিক্রি করেছে একটি চক্র। 9:20 9টার দিকে প্রশ্নগুলো আউট করে প্রশ্নের উত্তরগুলো আমাদের যে কোশ্চেনের সাথে হুবহু সেম। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে প্রশ্ন আউট হয়ে গেছে। এই পরীক্ষাগুলো বাতিল করুক। আমরা কোনোভাবেই বুয়েটের আন্ডারে আর পরীক্ষা দিতে চাই না। এমন একটা কমিশন গঠন করা উচিত
যেমন পিএসসিতে যে পরীক্ষাগুলো হয় বিসিএস এর পরীক্ষা, সেখানে কিন্তু প্রশ্ন ফাঁস হয় না। আমি মনে করি বাংলাদেশের সমস্ত পরীক্ষা পিএসসির আন্ডারে নিয়ে নেওয়া উচিত। তবে প্রশ্ন বা উত্তরপত্র ফাঁসের বিষয়টি ভুয়া দাবি করেছে খাদ্য অধিদপ্তর। মহাপরিচালক বলেছেন, আগে নয় পরীক্ষার পর কেউ উত্তরপত্র ছেড়েছে ফেসবুকে। সম্পূর্ণ ভুয়া। এলা বুয়েটে পরীক্ষা নিয়েছে, উত্তরপত্র আমরা মিলাই দেখছি। এখন পরীক্ষার পরে তো উত্তরপত্র থাকবে, এটা পরীক্ষার আগে এটাকে প্রমাণ করতে পারে। আমাদের কাছে তো অফিসিয়ালি কেউ বলেও না, এরকম তো কত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই পারে। প্রশ্ন ফাঁসের ঘটনাটি নজরে এসেছে গোয়েন্দা পুলিশেরও। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। যে পরীক্ষাটি হয়েছে সে পরীক্ষার প্রশ্নপত্র এটা আউট হয়েছে কিনা বা এটা আমরা এখনও কোনো কমপ্লেন পাইনি, এবং আমরা গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা। তো ঘটলে যারা তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। সম্প্রতি আহসানুল্লাহ ইউনিভার্সিটির অধীনে ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। সম্পৃক্ততা পাওয়া যায় বুয়েটের এক শিক্ষকের। এবার বুয়েটের অধীনে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও অভিযোগ উঠেছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহত হওয়াকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় মোট 3 জন গ্রেফতার হলো। বাইরের কিছু লোক এই ঘটনায় উস্কানি দিয়েছে বলে ধারণা পুলিশের। রামপুরায় বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে শনিবার বিকেলে রাজধানীর রামপুরায় স্বপন রেজা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পেশায় সবজি বিক্রেতা হলেও সে ছাত্রদের আন্দোলনের মাঝে মিশে গিয়েছিল। রোববার আদালতে হাজির করে শামীম রেজার 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে এই ঘটনায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিস্ফোরক দ্রব্য বহন এবং লোকজনকে জড়ো করে বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের করা মামলায় এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এরই মধ্যে শিক্ষার্থীকে চাপা দেয়া ঘাতক বাসটির ড্রাইভার সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে। নিরাপদ সড়কের দাবিতে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, তদন্ত করেও পুলিশ তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি। শনিবার দুপুরে রাজধানীর রামপুরায় জড়ো হয়ে শিক্ষার্থীরা আজ সারা দেশে শান্তিপূর্ণ মানববন্ধনের ঘোষণা দেয়। রোববার দুপুর 12টায় শাহবাগ থেকে বের হবে প্রতীকী লাশের মিছিল। সড়কে নিরাপত্তা নিশ্চিতে 11 দফা দাবির চলমান আন্দোলনে দুপুর 12টা থেকে রামপুরার সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। দাবি জানায় সারা দেশে সকল গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করার। এ সময় সকল অনিয়মের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা। একই সময় 9 দফা দাবি নিয়ে রামপুরায় জড়ো হয় শিক্ষার্থীদের আরেকটি দল। তারা জানায় 10 ডিসেম্বর একই সঙ্গে সারা দেশে দুর্বার আন্দোলনের ঘোষণা দেয়া হবে। এ সময় নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানায় শিক্ষার্থীরা। আমাদের মাননীয় সেতু মন্ত্রী তার বক্তব্যে আবারও বলেছে যে একটা দুর্ঘটনা হওয়ার 12 মিনিটের মধ্যে কি করে শিক্ষার্থীরা সেইখানে গিয়ে লাইভ করে। আমি এই বক্তব্যের আবারও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই লুটপাটের যে অবস্থা কায়েম হয়েছে এই দেশে, সড়কের সাথে যে লুটপাট, যে দুর্নীতি জড়িত, সেই লুটপাট এবং দুর্নীতিকে আজকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দাবি, সারা দেশের সকল গণপরিবহনে সার্বক্ষণিক ছাত্রদের হাফ ভাড়া সুবিধা দিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত 20 দফা দাবি তুলে ধরে সংগঠনটি। একজন শিক্ষার্থী তার ছাত্র জীবনের সার্বক্ষণিক যে কোনো দিন যে কোনো সময় আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে দেশের সকল শ্রেণীর গণপরিবহনে হাফ পাস সুবিধায় অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ দিতে হবে। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী দুর্ঘটনায় নিহতদের 20 লাখ টাকা ও আহতদের 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান কার্যকর করার দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি। সুলতানা জাহান নিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়া হচ্ছে বলে মনে করেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরও। শনিবার মানিক মিয়া এভিনিউতে বিআরটি এর উদ্যোগে সড়কে নিরাপত্তা ও গণসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি বলেন, উস্কানি দেওয়ার প্রমাণও আছে, শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে সরকার নতুন ভাড়া নির্ধারণ করার প্রায় 1 মাস পরেও শৃঙ্খলা ফেরেনি গণপরিবহনে। বাড়তি ভাড়া নেওয়া সহ নানা অভিযোগ করছেন যাত্রীরা। সড়ক নিরাপত্তা নিয়ে রাজধানীতে শনিবার রোড শো আয়োজন করে বিআরটিএ। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতরণ করা হয় লিফলেট।
জায়গা থেকে কোন জায়গা টেকনিক্যালে আমি প্রতিদিন যাওয়ার বাড়তি ভাড়া আদায় রোধে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ, করা হচ্ছে জরিমানা। তবে এতে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হচ্ছে না বলছেন যাত্রীরা। সেই সাথে অনেক গণপরিবহনের চালক কাগজপত্র ছাড়াই চালাচ্ছেন যানবাহন। এসব বিষয়ে প্রশ্ন করা হয় বিআরটিএর সচিবকে। কাগজপত্র তারা আপডেট করছে এবং কোভিড পরিস্থিতির কারণে এবং যে বিষয়টা আমি ব্যাখ্যা করলাম এই কারণে কিন্তু অনেক কাগজ আমি মনে করি যে গাড়ি মালিকদের আন্তরিকতা থাকা সত্ত্বেও কিন্তু তারা করতে পারে না। কাজে সেটা যে অনিয়ম হচ্ছে, এটা মেনে চলছে না বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হয়েছে, বিষয়টাকে সেভাবে ব্যাখ্যা করা স্কোপ নেই। দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর জেরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে ছাত্রছাত্রীরা। তবে শিক্ষার্থীদের এই আন্দোলন স্বার্থন্বেষী রাজনৈতিক দলগুলো উস্কানি দিচ্ছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারের কাছে এ বিষয়ে প্রমাণ রয়েছে বলেও জানান তিনি। সড়ক আন্দোলনে যে কারণগুলোতে হচ্ছে এই কারণগুলো অযৌক্তিক না, সেটা আমি স্বীকার করি। কিন্তু এটার সঙ্গে এখন যতই সময় যাচ্ছে আন্দোলনটা ছাত্রছাত্রীরা যখন ফিরে যাচ্ছে, লেখাপড়া মনোনিবেশ করছে, ঠিক তখনই রাজনৈতিক উস্কানি দিয়ে তাদের মাঠে নামা, এবং সেটা প্রমাণ আমাদের কাছে আছে। সড়কে দুর্ঘটনার জন্য বেপরোয়া ড্রাইভিং ও পথচারীদের অসচেতনতাকে দায়ী করেন ওবায়দুল কাদের। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাদের শ্রেণীকক্ষে ফেরার আহ্বানও জানান সেতুমন্ত্রী। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েত শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় 9 শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের এই শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনিসুর রহমান ভূঁইয়া। এছাড়া মৃত্যুর ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। তাদের প্রতিবেদন দিতে হবে 10 দিনের মধ্যে। শিক্ষক সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীরা দিয়েছেন ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবি। এ অবস্থায় 9 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কুয়েট প্রশাসন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টি প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে আন্দোলনরত শিক্ষকরা। বিষয়টাকে ইতিবাচক হিসাবে দেখছি এবং আমরা চাই যে অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের অন্যান্য যে দাবিগুলো সেই দাবিগুলো ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা কোনো একটা ফিডব্যাক পাবো এবং অতি দ্রুত সময়ের ভিতরে বিশ্ববিদ্যালয়ে পুনরায় শিক্ষা এবং গবেষণার যে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। এদিকে শিক্ষক সেলিমের মৃত্যুর ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। তাদের 10 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আশা তো আমরা সবকিছুই করি, ঠিক আছে, দেখা যাক, এখন আসলে এক্স্যাক্টলি বলা যায় না। আমরা আমাদের যেটা হার্ড এন্ড সোল আমরা ট্রাই করব। 30 নভেম্বর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে নিজ বাসায় মৃত্যু হয় সেলিম হোসেনের। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে তার সঙ্গে অসৎ আচরণের অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতের ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছানোর আগেই ঘূর্ণিঝড় জাওয়াদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদ রোববার মধ্যরাতে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টি কোন উপকূল দিয়ে অতিক্রম করবে তার উপর বাংলাদেশের প্রভাবের বিষয়টি নির্ভর করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির তথ্যানুসারে ঘূর্ণিঝড়টি ভোরে মংলা সমুদ্রবন্দর থেকে 885 কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে 895 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরসমূহে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এরই মধ্যে পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে। এছাড়াও খুলনা, বরিশাল ও চট্টগ্রামে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়তে শুরু করেছে সাতক্ষীরা অঞ্চলে। এর প্রভাবে জেলার সর্বত্র মেঘাচ্ছন্ন আকাশ ও সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে বা সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, জাওয়াদের কেমন প্রভাব সাতক্ষীরায় পড়তে শুরু করেছে? আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা? আপনি যেমনটা বলছিলেন যে জাওয়াদ এখন আর ঘূর্ণিঝড় নেই, এটি হচ্ছে
নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই জাওয়াদের প্রভাবে গতকাল সকাল থেকে কিন্তু সাতক্ষীরার আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং গতকাল সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং আজ সকাল থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি কথা বলেছিলাম আবহাওয়া অফিসের যারা কর্মকর্তা রয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকদের সঙ্গে, তারা যেমনটা বলছিলেন যে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় অর্থাৎ সাতক্ষীরাতে এই জাওয়াদের প্রভাবে যে বৃষ্টি, সেই বৃষ্টি দুপুর নাগাদ আরো বেশি হতে পারে এবং তারা বলছিলেন যে ঝড়ো হাওয়া সামান্য পরিমাণে বইতে পারবে। তবে এখন আমি সাতক্ষীরাতে যে আবহাওয়া দেখছি এবং উপকূল এলাকায় খোঁজ খবর নিয়ে যেটি জেনেছি সেটি হলো যে এখন এখানে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝড়ো হাওয়া নেই। এবং উপকূলীয় এলাকায় আমি বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন যে উপকূলীয় এলাকা আপনি জানেন যে সাতক্ষীরার সবচেয়ে বড় সংকট হলো ভঙ্গুর বেড়িবাঁধ এবং 20 থেকে 30টি পয়েন্ট কিন্তু এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে। 6 মাস আগে ইয়াসের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে 28টি বেড়িবাঁধের পয়েন্ট ভেঙে যায় এবং এই 28টি বেড়িবাঁধের পয়েন্ট ভেঙে যাওয়ার পরে ধীরে ধীরে পানি উন্নয়ন বোর্ড সেগুলো সংস্কার করতে করতে সর্বশেষ একেবারেই আপনাকে যদি বলি রিসেন্ট অর্থাৎ 1 সপ্তাহ আগে বন্যতলা বেড়িবাঁধ তারা সংস্কার করেছে এবং বন্যতলা বেড়িবাঁধের পাশেই একটি রিং বাঁধ রয়েছে, সে রিং বাঁধটি কিন্তু ভঙ্গুর অবস্থায় রয়েছে। এবং আমি খোঁজখবর নিয়ে জেনেছি উপকূলীয় এলাকায় যদিও এখনো পর্যন্ত নদ নদীগুলোতে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি, মানে অস্বাভাবিক পানি প্রবেশ করেনি, সেই কারণে এখনো পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক রয়েছে। তবে স্বাভাবিকের চেয়ে জোয়ারের যে উচ্চতা, পানির যে উচ্চতা, এই লেভেলটা যদি আরো 1 ফিট অথবা 1.5 ফিট অথবা 2 ফিট এরকম উচ্চতায় বেশি প্রবাহিত হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সাতক্ষীরাতে। আর প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যেমনটা জানাচ্ছিলেন যে আসলেই যেহেতু এটা ঘূর্ণিঝড়ের তাণ্ডব বয়ে যাওয়ার সম্ভাবনা নেই, আবহাওয়া অফিস তেমনটাই জানিয়েছে, সেই কারণে তাদের মানসিক প্রস্তুতি রয়েছে এবং অন্যান্যবার যে সময়ে ঘূর্ণিঝড় আসে সেই সমস্ত ঘূর্ণিঝড়ের সময় যেমন স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত করা, তারপরে সেই উপদ্রুত অঞ্চল থেকে মানুষদেরকে সরিয়ে নেওয়ার যে প্রস্তুতি, এইবারের বিষয়টা কিন্তু একেবারেই ভিন্ন। তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন যে তারা যদিও অ্যালার্ট রয়েছেন কিন্তু এই ধরনের প্রস্তুতি সেভাবে গ্রহণ করা হয়নি। তারা বলছেন যে আসলে উপকূল এলাকায় যেহেতু এবার ঘূর্ণিঝড়ের তাণ্ডব বইছে না, সুতরাং প্রস্তুতি রয়েছে, মানে সামান্য নোটিশেই বা অল্প 1-2 ঘন্টার নোটিশেই যেন স্থানীয় লোকদেরকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া যায় এ ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। তবে সর্বাত্মক প্রস্তুতি তারা গ্রহণ করেনি যেহেতু ঘূর্ণিঝড় আসছে না এই কারণে। এবং আপনি জানেন যে উপকূলীয় এলাকায় 156টি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং এই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারেই কম। সেখানে ন্যূনতম 300 আশ্রয় কেন্দ্র হওয়া প্রয়োজন। আপনি যদি আপনাকে একটা হিসাব দেখাই, প্রতাপনগর ইউনিয়নে সেখানে 50,000 লোকের বসবাস রয়েছে, অথচ সেখানে আশ্রয় কেন্দ্র রয়েছে মাত্র একটি এবং আরেকটি যেটি আশ্রয় কেন্দ্র রয়েছে কিন্তু মানে ব্যবহার উপযোগী নয়। তবে এ বিষয়ে আসলে প্রশাসনিক তৎপরতা বা মন্ত্রণালয়ের আসলে তেমন তৎপরতা আমরা লক্ষ্য করিনি, কারণ হচ্ছে যে এই যে উপদ্রুত এলাকা, আপনি জানেন যে প্রত্যেকটা ঘূর্ণিঝড় যেহেতু সাতক্ষীরাকে হিট করছে, এখান থেকে 6 মাস আগে ইয়াসের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে গেছিল, গত বছর আমফানে লন্ডভন্ড হয়ে গেছিল, তার আগে বুলবুল সহ আইলা সহ বিভিন্ন সময় প্রত্যেক বছর যে উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে তাণ্ডব হয়ে যাচ্ছে, তবে সেই তুলনায় আশ্রয় কেন্দ্র, বেড়িবাঁধ এবং অন্যান্য বিষয়ে আপনি জানেন যে উপকূলীয় এলাকায় এই যে মানে জলোচ্ছ্বাসে বিভিন্ন সময়ে যে লবণাক্ততায় একেবারে গ্রামভূমিতে পরিণত হয়েছে, লক্ষ লক্ষ গাছ মারা গেছে। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করায় অন্তত 2000 পর্যটক আটকা পড়েছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি কাটিয়ে না ওঠা পর্যন্ত এসব পর্যটকদের সেন্ট মার্টিনে থাকতে হবে। এর আগে শনিবার সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে টেকনাফ উপজেলা প্রশাসন। জানান রবিবার কোনো জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে না। এই অবস্থায় আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এমনিতেই বাজারে চড়া নিত্যপণ্যের দাম এখন অস্বস্তি বাড়াচ্ছে গরম মশলার দামও। কেজিতে প্রায় 100 টাকা বেড়েছে জিরা, এলাচের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও শীত মৌসুমের উৎসব অনুষ্ঠানকে ঘিরে দাম বাড়তি বলে দাবি করছেন ব্যবসায়ীরা। খাবারের স্বাদ বৃদ্ধিতে অন্যতম উপকরণ এলাচ। আমদানিকারকদের হিসাবে বছরে দেশে এলাচের চাহিদা 5000 টন, যার 90 ভাগের বেশি আমদানি করতে হয় গুয়েতেমালা থেকে, বাকিটা আসে ভারত থেকে। গত 2 সপ্তাহে খুচরা বাজারে পণ্যটির দাম বেড়েছে কেজিতে প্রায় 100 টাকা।
মানভেদে বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। লবঙ্গের কেজি ৮০০ থেকে ১০০০ টাকা। মানভেদে জিরা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৮০ টাকা কেজিতে। দারুচিনির কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজিতে। ধনী গরিব সবাই যেন ভালো থাকতে পারে সমাজে, সে ব্যবস্থা সবাইকে সরকারকে সে ব্যবস্থায় করাতে হবে যে কিভাবে এটা ভালো রাখা যায়। এখন হচ্ছে যে সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে, রেস্টুরেন্ট খোলা হয়েছে, বিভিন্ন পর্যটন কেন্দ্র খোলা, হোটেলগুলো চালু হওয়ার পরে মশলার একটু চাহিদা বেশি। আমদানিকারকদের দাবি, মহামারীতে গরম মশলার চাহিদা কমে গিয়েছিল। করোনা স্বাভাবিক হওয়ায় চালু হয়েছে হোটেল রেস্তোরাঁ। পাশাপাশি শীতে নানা অনুষ্ঠানের কারণে চাহিদা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বিশ্ববাজারে দামও। আগের চেয়ে বেশি টাকা গুনতে হচ্ছে জাহাজ ভাড়া বাবদ, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। বড় সমস্যা হচ্ছে কন্টেনার আপনার অ্যাভেলেবেল না বর্তমানে। কন্টেনার চার্জ অনেক বেড়ে গেছে, নতুন করে আবার ডিজেলের আইসা যোগ হয়েছে এর সাথে। আর অ্যাভেলেবেলই তো না, মাল যে আপনার ওখান থেকে স্বাভাবিকভাবে আসবে সেটা তো স্বাভাবিকভাবে আসতে পারতেছে না। এলাচ, জিরা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ মিলিয়ে দেশে বছরে গরম মশলার চাহিদা ১,২৫,০০০ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিরিক্ত আবাদ ও সার প্রয়োগে কমছে মাটির উর্বরতা। লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় এলাকার ১০.৫ লাখ হেক্টর জমি ইটভাটার কারণেও হচ্ছে ক্ষতি। এই সংকট কাটাতে জৈব সারের ব্যবহার বাড়ানোর পাশাপাশি রাসায়নিক সারের সুষম বন্টন নিশ্চিত করতে বলছেন গবেষকেরা। বিশ্বের জীববৈচিত্র্যের 4 ভাগের 1 ভাগই ভূমি নির্ভর। তাই মাটির উর্বরতা ঠিক রাখতে আগে 4 ধরনের সার দেওয়া হলেও এখন ব্যবহৃত হচ্ছে 7 ধরনের। এর মধ্যে আছে সীসার মতো পদার্থ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি। তাই বিপুল জনগোষ্ঠীর খাদ্যের যোগান নিশ্চিতে ঠিক রাখতে হবে উর্বরতা। সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি দিতে হবে সুষম সার। এক্ষেত্রে রাসায়নিকের বদলে জৈব সার ব্যবহারের পরামর্শ গবেষকদের। উর্বরতা ধরে রাখার জন্য আমি মনে করি সুষম সার প্রয়োগ করতে হবে, অজৈব সারের পাশাপাশি জৈব সার ব্যবহার করতে হবে। এবং দেখা যাচ্ছে যে ফার্মাররা অনেক সময় শুধু বেশি পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করে, বিভিন্ন সার ব্যবহার করতে হবে। আসলে শস্য উৎপাদনের জন্য তো বিভিন্ন নিউট্রিয়েন্ট প্রয়োজন। কৃষক ভাইয়েরা আন্দাজে সার ব্যবহার করছে, এর ফলে কি হচ্ছে, মাটির তারা কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না। পরিমিত সার ব্যবহার করে তাইলে তারা কাঙ্ক্ষিত ফলন পাবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং মাটির স্বাস্থ্য ঠিক থাকবে। মাটির উর্বরতা বাড়াতে 10টি ভ্রাম্যমাণ গবেষণাগার নিয়ে কৃষকের কাছে যাচ্ছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। দেয়া হচ্ছে এলাকাভিত্তিক পরামর্শ। এছাড়া 24টি স্থায়ী গবেষণাগারে মাটি ও সারের নমুনা পরীক্ষা করাতে পারছেন কৃষক। কৃষক পর্যায়ে আমরা সার সুপারিশ কার্ড প্রদান করছি। কৃষকের জমি মাটি পরীক্ষা করে যে আপনার জমির মাটির উর্বরতা এই, আপনি যে ফসল করতে চান তার জন্য এই সার দিতে হবে। এতে হচ্ছে মাটির উর্বরতা রক্ষা পাবে এবং কৃষক তার অধিক ফলন সেখান থেকে পাবে। মাটির স্বাস্থ্যের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে মানব স্বাস্থ্যের। সে কারণে নিরাপদ খাদ্য উৎপাদনে প্রয়োজন টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা। আল আমির হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুরে একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ 4 জন দগ্ধ হয়েছে। শনিবার রাত 11টার দিকে কায়েমপুর বিলাসনগর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন গনি মিয়া, সাইদ, মিলন ও চায়না বেগম। এরা সবাই গার্মেন্টসের জুট গোডাউনের শ্রমিক। তারা 6তলা ভবনের 5 তলায় ভাড়া থাকতেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস জানায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বের হয়ে রুম ভর্তি হয়েছিল। এ সময় তারা কর্মস্থল থেকে এসে চুলা ধরানোর সময় ঘটে বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডারের পাইপটা লিক আছে, এর কারণে গ্যাসটা বাড়াইতে পারে না, প্রতি রুমে রুমে ছেড়ে গেছিল। ছড়াতে চাইনা গেছে পাক করবার, চাইনা পাক করা যাওয়ার পরে ওই গ্যাসটা ম্যাচ ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে পড়ছে। আগুন লাগছে, এবার আসি দেখি সবাই মিলে বাসা থেকে বাইরে হয়েছে, বাইরে দিয়ে কেউ পুরা গেছে, গাল পুরা গেছে। শিল্প বাণিজ্য নগরীর নারায়ণগঞ্জে যানজটের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। যত সময় যাচ্ছে ততই এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করছে। যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে মাত্র 80 জন ট্রাফিক পুলিশকে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে যানজট দূর করতে হবে বলছে পুলিশ। নারায়ণগঞ্জে 70 লাখ মানুষের বসবাস।
এর মধ্যে শুধু শহরেই বাস করেন 22 লাখ মানুষ। পাশাপাশি আছে 4,500 শিল্প প্রতিষ্ঠানও। অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে শহরের যানজট বেড়েই চলেছে। ভুক্তভোগীরা বলছেন, শহরের প্রধান বঙ্গবন্ধু সড়কের দুই পাশের মার্কেটে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। সব গাড়ি রাখা হয় প্রধান সড়কে। সেই সাথে শহরের মাঝেই প্রধান বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশন হয় দুর্ভোগ বেড়েছে আরও কয়েক গুণ। প্রতিনিয়ত আসলে যানজট এমন একটা অবস্থা তৈরি করেছে যে আমরা অনেক সময় সঠিক সময় গিয়ে অফিস আদালতে পৌঁছাতে পারছি না। শহর থেকে অনেক হসপিটাল আছে, হসপিটাল থেকে একটা পেশেন্ট বেরোইতে ঢাকা যেতে শহরের মধ্যেই 1 ঘন্টা লেগে যায়। যানজট মুক্ত করতে হইলে বাস টার্মিনালটা যেটা ছিল, বাস টার্মিনালটা শহরের বাইরে নিতে হবে। জেলা পুলিশ সুপার বলছে, নগরীর এই যানজট নিরসনে কাজ করছে মাত্র 80 জন ট্রাফিক পুলিশ, যা প্রয়োজনের তুলনায় যৎসামান্য। এই অবস্থায় সমস্যা চিহ্নিত করে পরিকল্পিতভাবে যানজট নিরসনের উদ্যোগ না নিলে সমাধান সম্ভব নয় বলছেন তিনি। সকলে মিলে যদি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা যায় এবং সেই উদ্যোগকে যদি বাস্তবায়ন করা যায়, সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জ, আমি মনে করি নারায়ণগঞ্জবাসী এই রাস্তায় স্বাচ্ছন্দ্য করতে পারবে এবং এই যানজটকে নিয়ন্ত্রণ করা সম্ভব। নগরবাসী বলছে, গেল কয়েক বছরে এই শহরের জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ, বেড়েছে যান চলাচল, তবে সড়কগুলোর প্রশস্ততা বাড়ানো হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রংপুর বিভাগে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। বিভাগীয় পুলিশের তথ্য মতে গত 2 বছরে 525টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 243 জনের। পুলিশ বলছে, অদক্ষ চালক, ফিটনেসহীন গাড়ি আর সাধারণ মানুষের অসচেতনতায় সড়ক দুর্ঘটনা কমানো যাচ্ছে না। সড়কে নিরাপত্তা নিশ্চিতে নানা নির্দেশনার পরও কমছে না দুর্ঘটনা, কোনো কিছুতেই ফিরছে না শৃঙ্খলা। ফলে প্রতিদিনই সড়ক মহাসড়কে ঝরছে তাজা প্রাণ। পুলিশের তথ্য মতে শুধু রংপুর বিভাগে গত 2 বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে প্রায় 550, যাতে প্রাণ হারিয়েছেন 243 জন আর পঙ্গুত্ব বরণ করেছেন 5 শতাধিক মানুষ। সড়ক দুর্ঘটনার মাঝে একটি বড় অংশ হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনা। শীতকাল শুরু হয়েছে, আপনারা জানেন যে উত্তরবঙ্গে ব্যাপক শীত পড়ে এবং কুয়াশা পড়ে। আমাদের সাবধানতা, সচেতনভাবে গাড়ি চালানোর কোনো বিকল্প নাই। অবশ্যই কুয়াশার মাঝে ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হবে। বিআরটিএ বলছে, চালকের বেপরোয়া গতি আর অদক্ষতা, সড়কে আইন না মানার প্রবণতা, অবৈধ যানবাহনের দৌরাত্ম্য ও জনসাধারণের অসচেতনতার কারণেই ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছি। বিশেষ করে বিভিন্ন জায়গায় ফিটনেসের জন্য গাড়িগুলা নিশ্চিত করার জন্য মোটরযান পরিদর্শক সহ গাড়ির স্পেসিফিক ছবি সহ আমরা এটা করতেছি এবং হেডকোয়ার্টার্সে পাঠাচ্ছি যে ফিটনেস জন্য কোনো অবস্থাতেই লক্কর গাড়ির ফিটনেস দেওয়া না হয়, এই বিষয়টি নিশ্চিত করার জন্য। পুলিশ বলছে, গত 2 বছরে সবচেয়ে বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 70,000 মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকে কোনো নতুনভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং যে বিষয়গুলো বিবেচনা করতে বলা হচ্ছে, অদক্ষ চালক, ফিটনেসহীন গাড়ি আর মানুষের সচেতনতা বাড়ানো, এ বিষয়ে তারা কোনো উদ্যোগ নিয়েছে কি? পুলিশের কিন্তু একটু নতুন কৌশল অবলম্বন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা মোটরসাইকেল চালক তাদেরকে হেলমেট ছাড়া মহাসড়ক কিংবা সড়কে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যদি কেউ প্রবেশ করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তবে আমি যদি একটু দেখাই যে রংপুরের চিত্র, রংপুরে কিন্তু অহরহভাবেই হেলমেট ছাড়াই আমরা দেখেছি যে মোটরসাইকেল চালকরা তারা কিন্তু গাড়ি চালাচ্ছে এবং একটি মোটরসাইকেল আমরা দেখেছি 3 থেকে 4 জন, অর্থাৎ যারা ফ্যামিলি নিয়েও কিন্তু মোটরসাইকেলে উঠেই তারা কিন্তু চলাচল করছে। এটি কিন্তু আসলে দুর্ঘটনার একটা মূল কারণ হতে পারে। আর একটি বিষয়ে জানিয়ে রেখি যে বিআরটির পক্ষ থেকে বলা হচ্ছে যে নক্কর ঝক্কর এবং কোনো গাড়িকে ফিটনেস দেওয়া হবে না যে গাড়িগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং মেয়াদ শেষ হয়ে গেছে সেই গাড়িগুলো। আসলে কিন্তু সেই গাড়িগুলো আমরা দেখেছি যে এই সব অর্থাৎ আঞ্চলিক সড়কগুলোতেই
চলাচল করছে, সে কারণে কিন্তু দুর্ঘটনা বেড়ে গেছে। আমরা দেখেছি গত 2 বছরে রংপুর অঞ্চলে, অর্থাৎ রংপুর উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে 8 জেলাতেই সড়ক দুর্ঘটনায় মারা গেছে 243 জন। এটা পুলিশের তথ্য অনুযায়ী, কিন্তু এর থেকে আরও কিন্তু বেশি মারা গিয়েছে। কারণটা হচ্ছে যে বেসরকারিভাবে যেটি এই তথ্য রয়েছে তাতে আমরা যেটা জানতে পেরেছি যে 300-র অধিক লোক কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কারণ সেটির কিন্তু খবর এখনো আসেনি। আরেকটি বিষয় জানি রেখেছি, আহত হয়েছে প্রায় 525 জন। এর থেকে কিন্তু বেশি আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। এটি কিন্তু আমরা দেখেছি যে উত্তরাঞ্চলে বেশি দুর্ঘটনাটি হচ্ছে। এই কারণে হচ্ছে যে উত্তরাঞ্চলে আমরা দেখেছি শীতের সময় তীব্র কুয়াশা পড়ে, কুয়াশার কারণে যেসব গাড়ি চলাচল করছে, অর্থাৎ দূরপাল্লার গাড়িগুলো, এই গাড়িগুলোতে কিন্তু ফগলাইট অনেকগুলোর না থাকার কারণে তারা কিন্তু গাড়ি চালাতে পারছে না এবং অনেক ড্রাইভার কিন্তু তারা ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছে, আর একটি গাড়ি কিন্তু সামনে এসে লেগে দিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটছে। আমরা দেখেছি গত কয়েকদিন আগেই কিন্তু যে তারাগঞ্জে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এখানে অটো রিক্সাতে 4 জন যাত্রী ছিল, 4 জনেই নিহত হয়েছে ট্রাক চাপা দিয়ে। তবে এইভাবে কিন্তু আমরা দেখেছি যে রংপুরের বিভিন্ন রোডগুলোতে কিন্তু সড়ক দুর্ঘটনা আস্তে আস্তে বেড়ে চলেছে। যে পুলিশের যেটি নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে, মোড়ে মোড়ে তারা সাদা পোশাকে পুলিশ দেওয়া হয়েছে এবং ট্রাফিককে তারা নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো রকমের যে মোটরসাইকেল যেসব চলাচল করছে যারা চালক, তাদের হেলমেট বিহীন তারা জানি কখনো গাড়ি না চালাতে পারে, এটি আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখেছি যে দুর্ঘটনা বেড়ে চলছে এবং এটি নিরসন করতে সবাইকে সচেতন হতে হবে এবং নিজের নিরাপত্তা নিজেকেই রক্ষা করতে হবে, এটি আসলে পুলিশের দাবি। রংপুরের সড়ক দুর্ঘটনা বাড়ছে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। আদালতের নির্দেশ উপেক্ষা করে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মহাসড়কে 30 ফুটের মধ্যে নির্মাণ করা হচ্ছে স্থায়ী ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক বিভাগ বলছে, হাইকোর্টের এই নির্দেশনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, তারপরও বন্ধ হচ্ছে না নির্মাণ কাজ। মহাসড়কে চলাচল নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সড়ক ও জনপথ বিভাগের জমিতে ব্যবসা বাণিজ্য কার্যক্রম না চালানোর নির্দেশনা রয়েছে আদালতের। উচ্ছেদ করতে হবে অবৈধ দখলদারদের, আর বাড়িঘর সহ অন্যান্য স্থাপনা নির্মাণ করতে হবে নির্দিষ্ট দূরত্বে। কর্মকর্তারা বলছেন, উচ্চ আদালতের নির্দেশনা মেনে জনসচেতনতার কাজ শুরু হয়েছে অনেক আগেই। সীমানা থেকে 10 মিটার দূরে স্থাপনা নির্মাণ করতে হবে, সেই নির্দেশনার আলোকে আমরা জনগণকে বহুলভাবে জানানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড স্থাপন করেছি এবং বিভিন্ন জায়গায় মাথার উপরে সাইনবোর্ড ঝোলাই আমরা তাদেরকে জানানোর ব্যবস্থা নিচ্ছি এবং এছাড়াও আমরা বিভিন্ন সময় লিফলেটও বিতরণ করে থাকি। সাধারণ মানুষের দাবি, মহাসড়কের 30 ফুটের মধ্যে বাড়িঘর নির্মাণ করা যাবে না। উচ্চ আদালতের এই নির্দেশনার বিষয়ে কেউ তাদের সচেতন করেননি। প্রায় 10-12 ফিট জায়গা রেখেই আমরা জায়গাটা স্থায়ী স্থাপনা তৈরি করেছি। কোনো স্থাপনা নির্মাণ করতে হলে অ্যাটলিস্ট 10 মিটার দূরত্বে বাড়ি করতে হবে, এই বিষয়টা আমরা জানতাম না। আমরা যদি জানতাম তাহলে আমরা সেইভাবে বাড়ি করতাম। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, সঠিক পরিসংখ্যান না থাকলেও হাটবাজার ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি স্থায়ী অস্থায়ী স্থাপনার কারণে প্রায় সব মহাসড়কেই ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন অনেকেই। সড়ক বিভাগের প্রাথমিক হিসাবে বলা হয়েছে, ঢাকা দিনাজপুর সহ গুরুত্বপূর্ণ অন্যান্য মহাসড়কের পাশে প্রতি কিলোমিটারে গড়ে উঠেছে অন্তত 100 অবৈধ স্থাপনা। এসব স্থাপনা যানবাহন চলাচলের জন্য হুমকি সৃষ্টি করেছে। এ অবস্থায় আইনজীবীরা বলছেন, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে যারা এসব ভবন নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে নানা ধরনের আইনি ব্যবস্থা নেবার সুযোগ রয়েছে। এমনকি উচ্চ আদালত নির্দেশ দিলে এসব ভবনও উচ্ছেদ করা যেতে পারে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দ্রুতগতিতে এগিয়ে চলছে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ। যমুনা নদী সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল অংশে বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে এরই মধ্যে শেষ হয়েছে 34% কাজ। সেতুটি চালু হলে উত্তর পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। এটি এখন দৃশ্যমান। বঙ্গবন্ধু যমুনা সেতুর 300 মিটার উজানে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সেতুর 2 প্রান্তেই দিনরাত চলছে নির্মাণ কাজ। 4.8 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সহ সেতুর মোট 50টি পিলারের 42 থেকে 49 নম্বর পিলারের পাইলিং শেষ হয়েছে। এটার এখন বর্তমান বাস্তব অগ্রগতি 34%। আর এটা মোট 50টা পিয়ারের মধ্যে 10টা পিয়ারের নিচের পাইলিংয়ের কাজ আমরা ইতিমধ্যে শেষ করেছি। রেল সেতুটি নির্মাণ হলে একদিকে উত্তরবঙ্গের যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে, অন্যদিকে খুলবে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার। আমি মনে করি এই রেল সেতুর মধ্যে দিয়ে সিরাজগঞ্জের উত্তর অঞ্চলের মানুষ, সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী মানুষ, তাদের একটা যুগান্তকার
একটা পরিবর্তন হবে। রেল বিভাগের তথ্য মতে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি হবে দেশের সবচেয়ে বড় রেল সেতু। নির্ধারিত সময়ের মধ্যেই এই মেগা প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান রেলমন্ত্রী। আমরা আশা করছি বর্তমানে যে অগ্রগতি, এটি আমাদের যে সময়, এটা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এটা এগিয়ে যাচ্ছে। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাপানের অর্থায়ন ও তাদের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করেছে। ব্যয় ধরা হয়েছে 16,780 কোটি টাকা, যা আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে বলে আমি মনে করি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুরে বুকতাটেকে ঘর থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 মেয়েকে হত্যার পর তাদের মা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে বুকতাটেকে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন বিল্লাল হোসেন। শনিবার সন্ধ্যার পর দোকানে খাবার আনতে যান তিনি। ফিরে এসে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে 2 শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত 2 শিশু হলো 4 বছরের তাসনিহা জাহান তারিহা এবং 7 মাস বয়সী তাসমিম জাহান বুরশা। তাদের মা লিজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। লিজা মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন তার স্বামী বিল্লাল। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাতিরঝিলে 4র্থ দিনের আয়োজনে ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। তার গান গেয়ে শুনিয়েছেন দেশের বিশিষ্ট শিল্পীরা। এ সময় আলোচনায় অংশ নিয়ে নজরুলের প্রেরণায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এখানে চলছে লাল সবুজের উৎসব। শনিবার সন্ধ্যার এই আয়োজনে প্রেম ও দ্রোহের কবি নজরুলের গানে মুগ্ধ দর্শক শ্রোতা। বিশেষ করে মনোযোগ কেড়েছেন ফাতেমাতুজ জোহরা, সুজিত মুস্তাফার মতো শিল্পীরা। এর আগে আলোচনায় অংশ নিয়ে নজরুলের প্রেরণায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে একটি জাতিকে যিনি জাগিয়ে তোলেন তিনি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা এই স্বাধীন সার্বভৌম বঙ্গবন্ধুর বাংলাদেশে তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেলে পরিণত করার জন্য সবাই বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করি। লাল সবুজের এই উৎসব চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। আর রোববারের আয়োজনের মূল ভাগে থাকছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংরেজি ভাষায় দক্ষতার অভাবে উচ্চশিক্ষিত বেকারত্বের হার 7 বছরে বেড়েছে 31% বেশি। একই সাথে শিক্ষিত যুবকের তুলনায় উচ্চশিক্ষিত যুবকদের বেকারত্ব বেশি। তাই শিক্ষা ও দক্ষতার মধ্যে সমন্বয় প্রয়োজন। শনিবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক গবেষণায় উঠে আসে এসব তথ্য। স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পরিবারের হাল ধরতে অনেককেই কর্মসংস্থানে যোগ দিতে হয়। আইএলওর তথ্য মতে দেশে বেকারের সংখ্যা 3 কোটি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ 2016-17 হিসেব বলছে দেশে বেকারের সংখ্যা 27 লাখ। সিপিডির গবেষণা বলছে 2010-11 অর্থ বছরে উচ্চশিক্ষিত বেকারের হার 2.8% হলেও 2016-17 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 34.3%। যেখানে শিক্ষাগত যোগ্যতা নেই এমন যুবকদের বেকারের হার 4.8%। এই হিসেবে উচ্চশিক্ষিতদের কর্মসংস্থানের সুযোগ কম। গণযোগাযোগ ও ইংরেজি ভাষায় দক্ষতার অভাবই এর মূল কারণ। যত বেশি সে এডুকেটেড তার এই একটা বেকারত্বর মধ্যে যাওয়ার চান্সটা তত তার বেড়ে যাচ্ছে। মেলদের জন্য 1.6% করে বাড়ছে, ফিমেলদের জন্য 1.07% করে বাড়ছে। 43 এমপ্লয়ার্সরা বলেছেন যে হ্যাঁ সফট স্কিল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে হার্ড স্কিলের চেয়ে। সরকার অনেক ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করলেও প্রয়োজন মতো কর্মী না পাওয়ায় শূন্য থাকছে অনেক পদ। এজন্য দক্ষতা ও শিক্ষার সাথে সমন্বয় প্রয়োজন বলছেন উদ্যোক্তারা। বিলিয়ন ডলার যে খরচ করলাম সেইটা দিয়ে আমি আসলে এমপ্লয়াবিলিটি কি তৈরি করতে পারছি? হ্যাজ মাই অ্যাকচুয়ালি এমপ্লয়াবিলিটি সিচুয়েশন ইমপ্রুভড? এখনো কেন প্রাইভেট সেক্টরের লোকজন বলছে যে আমি তো লোক পাচ্ছি না? বিশ্ববাজারের সাথে তাল মেলাতে বিভিন্ন জায়গায় সংস্কার চলছে। তবে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী। আমরা চাচ্ছি
পরিবর্তন। এটা আমাদের চাওয়ার জন্য নয়, বাজার চাচ্ছে, তাই আমরা চাচ্ছি। মার্কেট, গ্লোবাল মার্কেট চাচ্ছে, আমরা গ্লোবাল মার্কেটে আমরা আছি, সুতরাং গ্লোবাল মার্কেটের ডিমান্ড আছে, বরঞ্চ আমাদের প্রেফারেন্স থাকবে ইন্টারনাল মার্কেটের ডিমান্ডের প্রতি। কোন খাতে কর্মসংস্থানের সুযোগ বেশি ওই খাতগুলোকে গুরুত্ব দিয়ে জনশক্তি তৈরিতে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে 5,650 জনের, নতুন করে শনাক্ত হয়েছে 5,25,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 52,64,000। মোট আক্রান্ত 26,57,00,000-এর বেশি রোগী। 24 ঘন্টায় বিশ্বে করোনায় সর্বোচ্চ 1,215 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। শুক্রবার দেশটিতে 2 জন নাগরিক সাউথ আফ্রিকা থেকে আসায় তাদের করোনা পরীক্ষা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও তাদের মধ্যে ওমিক্রনের উপস্থিতি রয়েছে কিনা এ নিয়েও পরীক্ষা করা হচ্ছে। সেখানে গত 7 দিনে সংক্রমণ কমেছে 5% ও মৃত্যু কমেছে 2 ভাগ। এদিকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগে দেশের সকল নাগরিককে টিকা নেওয়ার জন্য ও সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 22 জনের। শনিবার যুক্তরাজ্য জানিয়েছে দেশটির আসার সময় বিমানে ওঠার আগে করোনা পরীক্ষা করতে হবে। এছাড়াও ইটালিতে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। দেশটিতে সোমবার থেকে কোথাও যেতে হলে দেখাতে হবে করোনার গ্রিন পাস। একদিনে সর্বোচ্চ 55,701 জন শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। ইউক্রেনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া, এমন দাবি যুক্তরাষ্ট্রের। বাইডেন প্রশাসন বলছে ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে মস্কো। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এদিকে উত্তেজনা নিরসনে মঙ্গলবার ভিডিও কনফারেন্স করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2014 সালে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল ক্রিমিয়া দখল করে রাশিয়া। এর 1 মাস পর রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। এই লড়াইয়ে নিহত হয় 14,000-এর বেশি মানুষ। এক পর্যায়ে বেলারুশের রাজধানী মিন্সকে দুই পক্ষের মধ্যে এক চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। সম্প্রতি ইউক্রেনে ন্যাটো বাহিনীর সামরিক অবকাঠামো তৈরি নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশকে উদ্বেগজনক বলে মনে করছে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। ইউক্রেন কর্তৃপক্ষ সতর্ক করেছে আগামী মাসে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সম্মুখ সারিতে থাকা ইউক্রেনের সেনারা বলছেন রাশিয়ার আক্রমণ ঠেকাতে প্রস্তুত তারা। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। রাশিয়ার সেনারা আমাদের আক্রমণ করলেও আমরা পাল্টা লড়াই করতে প্রস্তুত। দীর্ঘদিন ধরে এটির জন্যই আমরা অপেক্ষা করছি। আমি এই সামরিক দলের একজন তত্ত্বাবধায়ক। আমি আমার সৈন্যদের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়েছি। তারা প্রথমবার সম্মুখ সারিতে এসেছে। সীমান্ত অঞ্চলে রাশিয়া প্রায় 95,000 সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী। তবে স্যাটেলাইট ইমেজের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের দাবি ইউক্রেন সীমান্তে 1,75,000 সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে মস্কো। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। এদিকে ইউক্রেনের রুশ আগ্রাসন রুখতে গঠনমূলক পদক্ষেপের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাইডেনের একটি ভিডিও টেলিকনফারেন্সের কথা রয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরুর অগ্ন্যুৎপাতে 13 জন নিহত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আহত হয়েছেন কমপক্ষে 41 জন। এ নিয়ে 1 মাসে দ্বিতীয়বারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল ইন্দোনেশিয়াতে। প্রাণ বাঁচাতে ভয়ে এলাকা ছাড়ছে স্থানীয় বাসিন্দারা। আগ্নেয়গিরির ঘন ছাই ও ধ্বংসাবশেষে 2টি শহর ঢেকে গেছে। স্থানীয় সময় বেলা 2:30টায় অগ্ন্যুৎপাত শুরু হয়। একটি ভবনে 10 জন মানুষ আটকা পড়ায় হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে ধোঁয়া, আগ্নেয়গিরির নুড়ি পাথর ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আগ্নেয়গিরির ছাই আকাশে 50,000 ফুট ওপরে ওঠায় বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। ইন্দোনেশিয়ার 130টি সক্রিয় আগ্নেয়গিরির মাঝে মাউন্ট সেমেরু অন্যতম। চার 4,000 মাইল পাড়ি দিয়ে যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে পৌঁছেছে বিরল প্রজাতির এক সামুদ্রিক কচ্ছপ। দীর্ঘ এই পথ পাড়ি দেওয়ার কারণে পড়েছে মৃত্যুর ঝুঁকিতে। এই অবস্থায় দেখভালের দায়িত্ব নিয়েছে অ্যাঙ্গেলেসের সিজু। সুস্থ হলে একে মেক্সিকোর আবাসস্থলে পাঠাতে চায় তারা। বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ কেমস রাইডলি, পরিচিত আটলান্টিক রাইড সি টার্টেল নামেও।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ফেডারেশন বলছে এটি বিশ্বের সবচেয়ে ছোট সামুদ্রিক কচ্ছপ। সাধারণত মেক্সিকো উপসাগরে তাদের বাসা বাঁধতে দেখা যায়, তবে সম্প্রতি যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে এর দেখা পেয়েছেন অ্যাশলে জেমস নামের এক ব্যক্তি। মেক্সিকো উপসাগর থেকে ব্রিটেনের পশ্চিম উপকূলে 4000 মাইল পাড়ি দিয়ে এসেছে এই কেমস রাইডলি। প্রচণ্ড ঠান্ডায় নাজুক কচ্ছপটি দেখাশোনা করছে সামুদ্রিক প্রাণীদের জন্য বিশেষ চিড়িয়াখানা। তারা তার নাম রেখেছে টালি। আটলান্টিক মহাসাগরে কচ্ছপটি অনেক পথ পাড়ি দিয়েছে, যা তার প্রজনন স্থল থেকে অনেক দূরে। এই কচ্ছপ ঠান্ডায় কাবু হয়ে যায়, আত্মরক্ষার লড়াই তাকে ওয়েলসের সমুদ্রে নিয়ে এসেছে। কচ্ছপটিকে সারিয়ে আবাসস্থলে ফেরানোই এখন হব্রুর মূল লক্ষ্য, তবে এতে লাগবে দীর্ঘদিন। কচ্ছপটি মৃত্যু ঝুঁকিতে আছে। আমাদের জন্য প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জের। আশা করছি তাকে তার আবাসস্থলে ফেরাতে পারবো। এই কচ্ছপের গড়ায়ু জানা না গেলেও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের ধারণা এরা অন্তত 30 বছর বাঁচে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিকেটারদের সাথে দূরত্ব, সিনিয়রদের সম্মান না দেখানো, একাদশ সাজানোয় একক আধিপত্য, এমন নানা অভিযোগে অভিযুক্ত টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। প্রোটিয়া কোচকে ছাঁটাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নয়, অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। নির্বাচক প্যানেলেও আসতে পারে পরিবর্তন, ইঙ্গিত বোর্ড সভাপতির। বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে সমালোচনা চলছে ডমিঙ্গোকে নিয়ে। এলোমেলো দল গঠন, ডানহাতি বামহাতি কম্বিনেশনে সনাতন পদ্ধতিতে ক্রিকেটারদের সঠিকভাবে ব্যবহার না করা, সিনিয়রদের সাথে দূরত্ব তৈরি করা, এমন নানা অভিযোগে চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। সেই কাতারে আছেন প্রধান নির্বাচকও। দল গঠনে প্রতিবারই চমকের পর চমক দিয়ে যাচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু। সবকিছু জবাব দিতেই যেন দীর্ঘদিন পর সংবাদ মাধ্যমে বিসিবি সভাপতি। সমস্যা সমাধানের জন্য অপেক্ষা বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্টের। কোচের সাথে দূরত্ব, মনোমালিন্য, যা যা আপনারা বলছেন, আপনারা যেরকম জানেন আমিও এরকম শুনি, কিন্তু আসল জায়গা থেকে শুনতে হবে। তো শোনা তো সবই যাচ্ছে, আরও অনেক কিছু শুনি, কিন্তু আসলে এটা আপনি যদি আসল জায়গা থেকে না বের করতে পারেন, রুটে না যেতে পারেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। গেল 10 বছরে এমন বাংলাদেশকে দেখেননি বিসিবি সভাপতি। এর পেছনের রহস্য উন্মোচনে নিজেই কথা বলতে চান ক্রিকেটারদের সাথে। আমার একটু ওয়ান টু ওয়ান কথা বলা দরকার কিছু সিনিয়র প্লেয়ারদের সাথে এবং কিছু জুনিয়র প্লেয়ারদের সাথে। তো এইবার যারা নাকি যাচ্ছে না নিউজিল্যান্ড সিরিজে, বেশ কিছু টি-20 প্লেয়ার কিন্তু রেখে যাচ্ছে, ইনক্লুডিং মাহমুদুল্লাহ রিয়াদ। সো ওনাদের রিপোর্টটা যেদিন দিবে তার পরপরই আমি পার্সোনালি বসতে চাই ওদের সাথে। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হলেও জয়ের সম্ভাবনা ছিল 2 ম্যাচে। তরুণ দলের এমন লড়াকু মানসিকতা বিসিবি সভাপতিকে আশাবাদী করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু সমালোচনা নয়, ক্রিকেটারদের পাশে থাকতে বলছেন বিসিবি সভাপতি। আচ্ছা, এই যে বাবর আজম, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, পাকিস্তানের তো সেরা, এই যে আমাদের টি-20 সিরিজটা খেললো, ফার্স্ট টেস্ট খেললো, কোনো রান করেছে? তাই বলে কি ওর বিরুদ্ধে এরকম লেখা হয়? তো কেন আমাদের প্লেয়ারগুলোর বেলায় এরকম করা হয়? মানে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নারী দল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের উন্নতিতে নানা উদ্যোগ নেওয়া হলেও করোনার নতুন ধরন অমিক্রন বাধা হয়ে দাঁড়িয়েছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সফরের জন্য 18 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে রাখা হয়েছে সাকিবকে, যদিও দল দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে বিসিবির কাছে ছুটি চেয়েছেন টাইগার অলরাউন্ডার। বিসিবি সভাপতি নাজমুল হাসানও পরিষ্কার করেছেন নিউজিল্যান্ডে যাচ্ছেন না সাকিব। 2-1 দিনের মধ্যেই দলের সেরা তারকারা না থাকার বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিসিবি। নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব, বিশ্বকাপের পর থেকেই চলছে এমন গুঞ্জন। চোট অস্বস্তি কাটিয়ে ঢাকা টেস্টে ফিরেছেন টাইগার পোস্টার বয়। তার উপস্থিতিতে বেড়েছে সতীর্থদের মনোবল, আত্মবিশ্বাস। পাকিস্তান সিরিজের পরই নিউজিল্যান্ড সফর। এই সফরে যেতে অনিচ্ছুক সাকিব। অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন বিসিবিকে। বোর্ড সভাপতিও তার সত্যতা প্রকাশ করেছেন। অফিসিয়ালি সে কিছু বলেনি, আনঅফিসিয়ালি সে খবর দিয়েছে। আমি বলেছি যে না, ওকে অফিসিয়ালি জানাতে, অফিসিয়ালি জানাক, তারপরে সিদ্ধান্ত দেখি কি কারণ তো একটা দিবে, একটা কারণ তো দিতে হবে। সাকিবের কাছ থেকে ছুটির চিঠি পাওয়ার আগেই দল দিয়েছে বিসিবি।
18 সদস্যের স্কোয়াডে আছেন টাইগার অলরাউন্ডার। চোটের কারণে রাখা হয়নি তামিমকে, আছেন তাসকিন, ওপেনিংয়ে অপশন বাড়াতে জায়গা পেয়েছেন নাইম শেখ। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে এখনও জয় অধরা টাইগারদের। নিউজিল্যান্ডের ডাউন আন্ডার কন্ডিশনে বাড়বে চ্যালেঞ্জ, সাথে এবাদত, খালেদ জাহিদের নিয়ে আনকরা পেস ইউনিট কতটা কার্যকরী হবে সেটাই বড় প্রশ্ন। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টির কারণে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 2 উইকেটে 161 রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এখনকার অবস্থা জানাতে এবার আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে খেলা বেশ আগে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে খেলা এখনো শুরু হয়নি। তীব্রতা কেমন দেখছেন বৃষ্টির? কতক্ষণ লাগতে পারে ম্যাচ শুরু হতে? দেখুন, কতক্ষণ লাগবে সেটা বলা কঠিন, কারণ এখনো বৃষ্টি হচ্ছে হালকা। তীব্রতা যদি বলেন যে সেরকম খুবই তীব্র বৃষ্টি হচ্ছে এমনটা নয়, খুবই হালকা বৃষ্টি হচ্ছে। আমি যদি দেখাই একটু, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে মনে হতে পারে যে খেলা খুব দ্রুত শুরু করা সম্ভব। তবে এটাও ঠিক যে আপনি জানেন যে ক্রিকেটের রুলস অনুযায়ী যদি বৃষ্টি হালকাও হয় তখনও কোনো কাজ শুরু হয় না, কার্যক্রম শুরু হয় না খেলা শুরু করার। তো সেই ক্ষেত্রে হালকা বৃষ্টি না ছাড়া পর্যন্ত, না থেমে যাওয়া পর্যন্ত ম্যাচ শুরু করার যে কার্যক্রম সেটা শুরু হবে না। আমি একটু আগে মাঠটা দেখলাম, যেখানে কাভার আপ করা আছে পুরো মাঠ, এবং যারা গ্রাউন্ডস কর্মী রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন যে কখন বৃষ্টি একবারে থেমে যাবে, এরপরে কিন্তু কার্যক্রম শুরু হবে ম্যাচ শুরু করার। এবং এখন যে অবস্থা, তাদের খুবই হালকা বৃষ্টি হচ্ছে, অথবা কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যাবে। তারপরে অবশ্যই ম্যাচ শুরু করার কার্যক্রম শুরু করবেন এখানে মাঠ কর্মী বা অফিসিয়ালসরা। অবশ্যই এটাও ঠিক যে আপনি দেখেন যখন কাভার আপ করা হয়েছে বা কাভার সরানো হবে, এরপরও 20 থেকে 25 মিনিট সময় লাগে। সেই হিসেবে আমি বলতেই পারি যে আগামী আধা ঘন্টার মধ্যে খেলা শুরু করা সম্ভব নয়, হয়তোবা আধা ঘন্টা 35 মিনিট পর খেলা শুরু হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আজকের চান্স ছিল যে গতকাল যে ওভারগুলো খেলা হয়নি কিছুটা হয়তোবা সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়া, সেটা হচ্ছে না। আজকে আরও ম্যাচ কাটেল হয়ে গেল, সেই ক্ষেত্রে আগামীকাল বা বাকি যেই দিনগুলো আছে সেখানেও আরও আগে ম্যাচ শুরু করার সম্ভাবনা থাকবে। তবে এটা ঠিক যে আজকে এবং কালকে আগামী 2 দিনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বা এরকম মেঘলা ওয়েদার থাকতে পারে। সেই ক্ষেত্রে শেষের দিকে হয়তো খেলা শুরু হলো, প্রথমে দ্বিতীয় সেশন খেলা হলো, কিন্তু সন্ধ্যার আগে সেক্ষেত্রে কন্ডিশনের এই মুহূর্তে যে অবস্থা, পিচের আচরণ আজকে কেমন হতে পারে? বাংলাদেশের বোলাররা কতটুকু সুবিধা পেতে পারেন প্রথম সেশনে? দেখুন, বৃষ্টি হওয়া বা এরকম কন্ডিশন কিন্তু বাংলাদেশের জন্য খারাপ, কারণ মিরপুরের উইকেটটা যত আপনি বেশি ড্রাই পাবেন তত ভালো, কারণ এখানে স্পিনটা ভালো হবে। সেখানে বাংলাদেশ দল একটা দিক দিয়ে একটু সমান অবস্থায় রয়েছে বা একটু শক্তিশালী বলতে পারেন, সেটা হচ্ছে স্পিন। সেই স্পিন যদি কার্যকর না হয় বা স্পিন যদি কাজে না লাগে, তাহলে কিন্তু বাংলাদেশ তো ভালো করতে পারবে না। গতকাল দেখেন তো 2 উইকেট নিয়েছে। তো সেই ক্ষেত্রে যদি ড্রাই থাকে উইকেট, প্রথম দিন দ্বিতীয় দিনের পরে উইকেটটা অনেক বেশি স্পিন ফ্রেন্ডলি হয়ে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের সুবিধাটা বেড়ে যায় বা বাংলাদেশের চান্সেসটা বেড়ে যায়। সেটা হচ্ছে না, যখন বৃষ্টি হবে, মেঘলা ওয়েদার থাকবে, তখন ড্রাই থাকবে না, উইকেটে হালকা বৃষ্টি বা ভেজা থাকবে, সেখানে স্কিড করে বল পেসাররা সহযোগিতা পাবে। সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান এগিয়ে যাবে, বা পাকিস্তান এমনিতেই স্ট্রং টিম, তাদের রান ভালো হচ্ছে স্কোর বোর্ডে। তারা যদি ভালো পেস জেনারেট করতে পারে, আপনি যেন শাহিন আফ্রিদি আছে, হাসান আলী আছে, তারা ভালো পেস বল করতে পারেন এবং তাদের এগ্রেশন রয়েছে। সেই ক্ষেত্রে বলটা আরও স্কিডই হবে, আরও ভালো পেস হবে, আরও বেশি সুইং করবে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাটসম্যানদের জন্য আরও বেশি। আমরা আশা করছি যে বাংলাদেশ দল প্রথম সেশনে খেলা শুরু হওয়ার পর আজকে ঘুরে দাঁড়াবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।